বউ কাকে বলে? দেশ স্বাধীন হয়েছে তুমি না, ঝামেলা তো ওই কাপড় ধুতে তো এখন তোমার অগ্রহণতে গিয়ে তো 5 বছর মা। যা গরম পড়ছে ভাই, এসি শীতকালে, কম্বল গরমকালে, কারেন্ট না আমাদের আত্মীয় হয়। একটা মুখস্থ এসে পড়ছি না, মাই এম ইজ টু বিকাম এ ডক্টর। ভাই একটা জব হইলেই হইল। ভালো ছিল। এবার ফান বেলাতে পারফর্ম করার জন্য চট্টগ্রাম থেকে আসছে সাইফুর রহমান সাইফুর। কেমন আছেন সবাই? আজকে আমি আলোচনা করব বউরা আমাদের কি কি ধরনের পেইন দেয় এগুলো। দুইজন মানুষের মতের অমিল হলেই তারা কিন্তু সবসময় শত্রু না, তারা স্বামী স্ত্রী হইতে পারে। এক বিবাহিত লোকের টি শার্ট একটা চমৎকার কথা লেখা ছিল, লেখা ছিল প্লিজ ডু নট ডিস্টার্ব, আই এম ম্যারিড, আই এম অলরেডি ডিস্টার্ব। খান বেলার যারা দর্শক আছে তাদের কাছে আমার একটা প্রশ্ন, ঘর জামাই থাকা অবস্থায় যদি বউ অন্য কারোর সাথে পালায় যায় তাহলে কি সে ঘর জামাই হিসেবে থাকতে পারবে? আমার এক ভারতীয় বন্ধু সেদিন আমার কল দিয়ে বলছে, দোস্ত তোমাদের দেশের মেয়েরা যেমন আমাদের দেশের মেয়েরাও তেমন, এই দেশে বেশিরভাগ মেয়েরাই চায় তার জামাই দেখতে হবে ঋত্বিক রোশনের মতো, কিন্তু তার কামাই হবে মুকেশ আম্বানির মতো, আর কথা বলবে মনমোহন সিং এর মতো। বউ কাকে বলে? যে বলবে কুচি ধরতে বললে কুচি ধরতে না বললে কুচিটাও তো ঠিক মতো ধরতে পারো না, আবার যদি কুচি ধরতে পারো কার থেকে শিখলা, কাকে শাড়ি পরাইছে? ভালোবাসা জিনিসটা হলো সমুদ্রের মতো, যে ডুবে গেছে সে আশিক, যে বাইচে গেছে সে দেওয়ানা, আর যে এখনো সাঁতার কাটতেছে সে হলো স্বামী। আমার বউ সেদিন তার বাপের বাড়ি থেকে কল দিছে, অনেকদিন তো হয়ে গেল, এবার আমার নিতে আসো। তাই দেখো সামনে স্বাধীনতা দিবসের বন্ধ আছে, ওই বন্ধের সময় গিয়ে তোমার নিয়ে আসবো, বেশি চালাকি মারাইও না, দেশ স্বাধীন হয়েছে তুমি না। তো সেদিন রাস্তায় মিরুর সাথে দেখা, কি ব্যাপার মিরু তুমি বিয়ে করো না কেন? আমি খুব পার্ট নিয়ে জিজ্ঞেস করবো, কেন তুমি বিয়ে করো না? কোন বিয়ে করলে বউ নাকি ওই যে বাসন টাসন মাজায়, দূর এই জন্য কেউ বিয়ে না করে বসে থাকে, বাসন মাজতে তো মাত্র 5 মিনিট লাগে, ঝামেলা তো ওই কাপড় ধুতে তো 1 ঘন্টা লাগে। বাসায় বউয়ের এক বান্ধবী আসলো, গলায় একটা স্বর্ণের নেকলেস, আমার বউর দেখে বলতেছে আমার হাজবেন্ড আমাকে এটা 6 মাস আগে কিনে দিছে, এরপর 6 মাস আমি ওর সাথে কথা বলি নাই। কেন? 6 মাস কথা বলবো না এই শর্তেই কিনে দিছে। বউয়ের সাথে আমার তুমুল ঝগড়া হয়েছে, তুমুল ঝগড়ার এক পর্যায়ে বউ রাগ করে বিষ খাই গেছে, এই লইয়া 3 দিন ধরে অসুস্থ শরীরে পড়ে রয়েছে বিছানায়। আমি তার বললাম তোমার কতবার বললাম জিনিস কিনলে দেখে শুনে কিনবা, এখন হইলো তো, টাকাও গেছে কাজও হয় না। রাতে খাওয়া দাওয়া করে উঠলাম, তো বউর জিজ্ঞেস করলাম আজকে যে তুমি স্পেশাল তরকারিটা রান্না করছো এটার নামটা কি? কেন খুব মজা হয়েছে বুঝি? আমি না, মারা গেলে যদি উপরবেলা জিজ্ঞাসা যে কি খায় মরছো নাম কইতে হবে না। এবার বউ দেখি আমাকে দুপুরবেলা অফিসে মেসেজ পাঠাইছে, আমাদের পাশের বাসার নীলা ভাবির তোমার কেমন লাগে? বউর তো খুশি করতে হবে, পুরো ফেতনির মতো। বিকেলবেলা বাসায় আসছি, বউকে আমাকে নিয়ে শপিং করতে নিয়ে চলো, 5,000 টাকা আমার 2টা শাড়ি পছন্দ হয়েছে কিনা দিবা, আর যদি না দাও তোমার ওই মেসেজ ভাবির দেখাই দিবে। সকালবেলা হঠাৎ করে বউ মিষ্টি কণ্ঠে আওয়াজ দিল, ওগো সাবান লাগিয়েছি একটু ঘষে দেবে? আমি তো খুশিতে লাফ দিয়ে বাথরুমের দরজা খুলতেই দেখি কয় তারপরে সাবান লাগাইছি একটু ঘষে দিয়ে। এরপরে বউ করছে ওগো চা খাবে? চিন্তা করলাম এই সন্দেহর ব্যাপার স্যাপার, যদি কয় খামু চা আমারে বানায় খাওয়াইতে, আমি না খামু না, তাইলে আমার জন্য 1 কাপ বানাই। তো বউরে ধরলাম কাহিনী কি, তুমি আগে সিগারেট খাইতে না করতা, এই বোতল টোতল খাইলে তুমি কথাবার্তা বলাই বন্ধ করে দিতা, এখন দিয়ে কোনো কিছুতে না করো না, কাহিনী কি? পাশের বাসার নীলা ভাবি এসে আমারে লাইফ ইন্স্যুরেন্সের সুবিধা সম্পর্কে অনেক কিছু বুঝাইছে, এখন তুমি যত খাইবে তত আমার ভবিষ্যৎ।
বউ আবার ধরছে, তোমার না আজকে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল, গেছিলাম তো ডাক্তার নিষেধ করছে। এটা তো আমিও নিষেধ করি যে বোতল খাইও না। বোতল খাইতে নিষেধ করে নাই, বোতল খাইয়ে তোমার সামনে যাইতে নিষেধ করছে। বউরা যে কতভাবে পেইন দেয়। বউ আমার কয় আমি কি মোটা? আমি কই হ্যাঁ। তোমার সাহস কেমনে হয় আমার মোটা বলার? পরের দিন আবার আমি কি মোটা? আমি কই না। মিথ্যাবাদী কথা। পরের দিন আবার জিগায় আমি কি মোটা? আমি জানি না। কত বিকে অন্ধ হয়েছো নাকি? পরের দিন আবার জিগায় আমি কি মোটা? সেটা নির্ভর করে মানে কি? তুমি কি আরেকজনের সাথে আমার তুলনা করতেছো? পরের দিন আবার আমি কি মোটা? আমি চুপ। তুমি কি বাইরে হয়ে গেছো নাকি? এইবারে এই বউ নিয়ে রাস্তায় হাঁটতে পারিস, দেখি বউকে বশ করার তাবিজ বিক্রি হইতেছে। সাহস পাই নাই, যেহেতু বউ সাহস সাথে আছে। বউরে বাসায় দিয়ে আবার এসে দেখি ওই লোকটা নাই। আমার এক বন্ধু আবার শখ করে আল্লাহতে গদগদ হইয়া বউরে বলছে ওগো শুনছো, এই তোমার ওগো হুনতে গিয়ে তো 5 বাচ্চার মা। পৃথিবীর সবাই কোনো না কোনো বিষয় নিয়ে তর্ক করে, একমাত্র স্বামী স্ত্রীরাই কোনো কারণ ছাড়াই সারা জীবন তর্ক করে যেত। আজকে আমার টপিক এই পর্যন্তই ছিল। দেখা হবে আগামীতে ভিন্ন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ভালো ছিল। এবার ফান বেলাতে পারফর্ম করার জন্য খুলনা থেকে আসছে সাবিকুন নাহার মুন্না। কি খবর সবার? হ্যাঁ জানি তো। এখানে বেকার কয়জন, চাকরিজীবী কয়জন? ওয়াও, এই জন্য হাসিগুলো বেশ চওড়া। আর ওই যে পিছনে একজন বেকার, হাসিতে কোনো জোশ নাই, কেমন জানি, তাই না? তারা নাই, চিল। আসলে এই যে পাখিরা, হ্যাঁ পাখিরা সকালবেলা উঠে কি করে রিজু? গান গায়। কেন গান গায়? কারণ ওদের সকাল সকাল উঠে অফিসে যাওয়া লাগে না। ভাই জীবন কেমন? জীবন একঘেয়ে। ছোটবেলায় সকালে উঠে স্কুলে যেতাম, তারপরে কলেজে যেতাম, তারপরে ইউনিভার্সিটিতে যাইতাম, চাকরি পাইলে অফিসে, তারপরে বাচ্চাকে স্কুলে দিয়ে তারপর অফিসে। তো জীবনটা মোটামুটি একঘেয়ে। কিন্তু এটাও মাথায় রাখতে হবে জীবন পরিবর্তনশীল। কিভাবে? ছোটবেলায় যখন কেউ জিজ্ঞেস করতো হোয়াটস ইউর এম ইন লাইফ, তখন কি বলতাম? একেবারে মুখস্থ, এসে পড়ছি না, মাই এম ইন লাইফ ইজ টু বিকাম এ ডক্টর। তারপর এটা চেঞ্জ হয়ে গেল বিসিএস ক্যাডার। ওইটা চেঞ্জ হইতে হইতে এখন এমন পর্যায়ে আসছে, ভাই একটা জব হইলেই হইল। মানে শুধু 1 তারিখে স্যালারিটা ঢুকবো, অফিসে যামু আর আম্মু মানুষকে কমু যে ভাই আমার জব আছে, শেষ। এটাই আমার আমিন লাইফ, তাই না মিরু ভাই? মিরু ভাইয়ের আমিন লাইফ এটাই। সমস্যা না, এটা কোনো ব্যাপার না। তো আপনি যখন কোনো বেকার লোককে প্রশ্ন করবেন যে ভাই জীবনের সব থেকে কষ্টের দিন কোনগুলি, উনি বলবে বেকার থাকার দিনগুলি। আবার এই একই প্রশ্ন যখন আপনি কোনো চাকরিজীবীকে করবেন যে ভাই জীবনের সব থেকে কষ্টের দিন কোনগুলি, উনি বলবে রবি থেকে বৃহস্পতি। এবার ধরেন বিপরীত কোনো প্রশ্ন, কোনো বেকার লোককে জিজ্ঞেস করলেন যে ভাই আপনার জীবনের সব থেকে আনন্দের দিন কোনটি, উনি বলে যেদিন চাকরি পাবো। আর সেম প্রশ্ন আপনি একজন চাকরিজীবীকে জিজ্ঞেস করেন যে ভাই আপনার জীবনের সব থেকে আনন্দের দিন কোনটি, উনি বলবে যেদিন স্যালারি পাবো। ভাই জীবন এইরকমই, হ্যাঁ জীবনের কোনো আসলে মানে দিক দক্ষিণা নাই, এই জীবনটা এরকম ভাবেই চলতেছে। তো আমার যে ব্যাপারটা হচ্ছে, আমি পরিবারে চাপে পড়ে, মানুষ বিয়ে করে, মানুষ অনেক কিছু করে, আমি পরিবারে চাপে পড়ে 2-3 বার বিসিএস দিছি। তো বিসিএস পরীক্ষা দিতে গেছি, প্রিপারেশন তো নাই, সব দাগাইছি, সব 200টা। টিচার মানে 2 জন গার্ডে পড়ছে, একজন ভাবতেছে আমি সব পারি, আর একজন ভাবতেছে আমি কিচ্ছু পারি না। এবার একজন টিচার যে ভাবতেছে আমি সব পারি, সে খুব কনফিডেন্টলি এসে বলতেছে
ওয়াও, আপনি মনে হয় অনেক ব্রিলিয়ান্ট না? তো এতগুলো দাগাইলেন কেন? আমি সুন্দর করে বললাম যে প্রিপারেশন কি খুব ভালো, মানে স্যার জিজ্ঞেস করছেন। আমি বললাম, না প্রিপারেশন যেমন তেমন, পরিবারের চাপে। ভাই এই চাপটা কিন্তু খুব খারাপ জিনিস। এই চাপটা পরিবার থেকে এরপরে সমাজে ছড়ায় যায় ভাইরাসের মতন, লাইক করোনা ভাইরাস। তো আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এই সমাজে যারা আছে এদের সবার চাপ যে মনে তুমি কবে চাকরি নিবা, তুমি কবে চাকরি করবা, তুমি এত এত ইউনিভার্সিটিতে পড়ছো, এত এত ভালো সাবজেক্টে পড়ছো, এত ভালো রেজাল্ট, চাকরি নিচ্ছ না কেন? তা আমি অতিষ্ঠ। বড় মামাকে গিয়ে বললাম, মামা জীবনে চাকরি থাকাটা জরুরি না জীবন থাকাটা জরুরি? আমার মামা খুব কনফিডেন্টলি বলল, স্যালারি থাকাটা জরুরি। ভাই শুধু এইটাই বলে নাই, মামা এটাও বলল যে দেখ জীবনের স্যালারিটা কত জরুরি, যে রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত স্যালারি নিয়ে গান লিখে গেছে। ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় জবে পাই দেখি। পাড়া প্রতিবেশী সবাই তো আমাকে যেমন ভাবে পাচ্ছে সেমন ভাবে ধুয়ে দিচ্ছে। এখন সব থেকে যে নির্ভরযোগ্য জায়গা আমার আবুল মামা, সেও পর্যন্ত আমারে ছাড় দিতেছে না। তা আমিও চিন্তা করলাম, মামা তোমারও তো নেগেটিভ পয়েন্ট আসছে। তো মামারা ধরলাম যে মামা তুমি তো জীবনে কোনোদিন চাকরি করতে পারলা না কেন? আর বলিস না, ব্যাপারটা হলো কি, আমার ইন্টারভিউগুলো তেমন একটা ভালো হতো না। লাস্ট যেবার ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, যতদূর আমার মনে পড়ে, আমাকে যে ইন্টারভিউয়ার ছিল উনি জিজ্ঞেস করলেন, এই যে আবুল সাহেব আপনার জীবনে সব থেকে দুর্বল পয়েন্ট কোনটি? তো আমি তাকে বললাম, স্যার আমি এই যখন তখন জায়গা না বুঝে সত্যি কথা বলে ফেলি। তো এটা শুনে ইন্টারভিউয়ার আমাকে বলেছিল যে সত্যি কথা বলে ফেলা আমার মনে হয় না খুব খারাপ কিছু। এটা শুনে আমি বলে ফেলেছিলাম, আপনার কি মনে হয় না মনে হয় সেটা তো আমার কিছু করার নেই। তো যাই হোক, মামার কোনোদিন চাকরি হয় নাই, কিন্তু মামা কিন্তু একটা বড় একটা কোম্পানি খুলে ফেলছে, সে কোম্পানির এমডি। সো খুব ভালো, আমি মামাকে অ্যাপ্রিসিয়েট করি। তো মামার অফিসে একদিন গেলাম, গিয়ে দেখি সব এমপ্লয়ি ঠিক 9টা বাজার সময় হুড়মুড় করে ঢোকে, কয়েকজন তো আছে 9টা আগেই ঢোকে। তো এটা খুব অ্যাপ্রিসিয়েটিং। আমি বললাম, মামা কি এমন মন্ত্র তুমি এখানে চালাও যে সবাই একদম অন টাইম অফিসে আসে? আর বলিস না, সেরকম কিছু না। আসলে হয়েছে কি, আমার অফিসে একটা চেয়ার কম, যে লেটে আসে সে দাঁড়িয়ে অফিস করে। তো মামা খুব চালাক। তো যাই হোক, আমাকে বলতে বলতে আমার বাবা মা ফেড আপ যে চাকরি কবে করবো, চাকরি কবে করবো। এবার ধরছে আমার ভাইরে। তো আমার ভাই একদিন ঘুমায় রয়েছে, আমার বাপ করলো কি, এক বালতি পানি নিয়ে তার গায়ে ঢেলে দিল। আমার ভাই তো রেগে মেগে উঠে আমার বাপে জিজ্ঞেস করতেছে, আব্বু তুমি আমার গায়ে পানি ঢেলে দিলা কেন? আমার আব্বু বলছে, আমার বাসায় বসে এইসব চলবে না, এইটা কাঞ্চনারীর হোটেল না, ঠিক আছে? বাসা থেকে বাইর হন, চাকরি করেন, টাকা ইনকাম করেন, রোজগার করেন। আব্বু বাসা থেকে বের হয়ে চাকরি করে কি করব? টাকা ইনকাম করবেন। টাকা ইনকাম করে কি করব? শান্তিতে ঘুমাবেন। আমি এতক্ষণ কি করতেছিলাম? শান্তির ঘুমে বাপ মা পানি ঢেলে দিবেই। তো যাই হোক, আমার ভাইয়ের এইসব মানে যুক্তিতর্ক ধোপে টেকে নাই, তার লাস্ট পর্যন্ত চাকরি করতেই হয়েছে, সে চাকরি পাইছে। তো একদিন আমি দেখতেছি অফিস টাইমে সে ঘরের মধ্যে ঘুরঘুর করতেছে। এই তোর না আজকে ওয়ার্কিং ডে, তুই অফিস টাইমে ঘরে ঘুরঘুর করতেছিস কেন? আর বলিস না, অফিসে তো গেছিলাম, যাওয়ার পরে বস আমারে বললো হ্যাভ এ গুড ডে, বাসায় চলে আসছি। সো বসদেরও উচিত আসলে এমপ্লয়ীদের সাথে বেশি ফ্রেন্ডলি হওয়া যাবে না। ওদের হ্যাভ এ গুড ডে মানেই বাসায় চলে যাওয়া, ওরা অফিসকে কখনোই গুড ডে মনে করে না। সো এটা যাই হোক। তো অনেকদিন পরে ভার্সিটির এক বড় ভাইয়ের সাথে দেখা। তো আমার যেহেতু বড় ভাই, আশা তো করতেই পারে সে চাকরি করে। তো জিজ্ঞেস করলাম যে ভাই আপনি কি করতেছেন ইদানিং? পরে বলছে, আরে এই টুকটাক পলিটিক্স করছি। কি বলেন পলিটিক্স করতেছেন মানে? আমি তো শুনছিলাম আপনি কোন একটা অফিসে চাকরি করেন। হ্যাঁ অফিস পলিটিক্স করি। তো ভাই আমরা ছোটবেলায় অনেক খেলা খেলছি না? কি কি খেলা খেলছি? কপাল টোক্কা টুক্কি। দেখতেন এক শালাই ছিল, সে এমন জোরে কপালে টোক্কা মারতো। ওরা এখন কই? ওরা এখন ওই যে অফিসে কলিগের পিছনে কাটি করে। ভাই আবার একটা খেলা খেলতাম না আমরা, গোল্লাছুট। গোল্লাছুট খেলে এখন আমরা কি শিখছি? অফিসে যাওয়ার সময় দৌড়ায় যায় বাসে সিটে বসা। মানে খেলাধুলা কিন্তু শুধুমাত্র টাইম ওয়েস্ট না, এখান থেকে আমরা কিছু শিখি, আসলে অনেক কিছু শিখি আমরা। তো এই শেখামেখার ব্যাপার অনেক তো হইলো, তো আমি আমার ব্যাপারে একটু বলি।
আমাকে আপনারা জিজ্ঞেস করতেই পারেন যে মুন্না তুমি তো সবার চাকরি নিয়ে অনেক কথা বললা, তুমি কি করো? ভাই আমার বয়ফ্রেন্ড আমাকে ময়না পাখি বলে, আর পাখিরা সকালে উঠে গান গায়, অফিসে যায় না। তো ওকে, থ্যাংক ইউ সবাইকে, আবার দেখা হবে। ভালো ছিল। এবার ফান বেলাতে পারফর্ম করার জন্য ময়মনসিংহ গফরগাঁও থেকে আসছে হুমায়ুন কবির। এখানে কে আছে? এসিটা বাড়ায় দেন তো। অনেক গরম লাগতেছে, এই গরমে থাকা যায় নাকি? তাও আবার একটা এসি, কই এলাম রে ভাই? অন্যান্য দেশে গরম লাগলে কি করে? গাছ লাগায়, এসি কিনে। আমাদের দেশে কি করে? আমার এক ভাই সেদিন দেখলাম যে মাঠের মাঝখানে খড়কুটা দিয়ে আগুন জ্বালাইতেছে। আমি দেখলাম, ভাই তুমি মাঠের মাঝখানে আগুন জ্বালাইতেছো কেন? কার কইস না, আমি একটা রাজনৈতিক দলে যোগ দিছি। সেই দলের মূল মন্ত্র হইলো, দলের অবস্থা যাই হোক না কেন মাঠ গরম রাখতে হবে। অন্যান্য সময়ের তুলনায় এই গরমকালে জনসংখ্যা বৃদ্ধির হার 35% কম। কারণ আমার লাল্লু ভাই এটার পিছনে গবেষণা করে বের করছে জনসংখ্যা 35% কম হওয়ার কারণ একটা বাক্য এটার পিছনে। উফ, সরো তো, গরম লাগতেছে। তীব্র গরম। তো জজ রায় দিছে যে আসামি যাবজ্জীবনের পরিবর্তে গরম কাপড় চোপড় পইরা, সোয়েটার, কানটুপি পইরা ব্রিজের উপরে 3 দিন দাঁড়া থাকতে হবে। তো 2 দিন পর আত্মীয়-স্বজন আবার আসছে জজের কাছে রায় বদলানোর জন্য। জজ সাহেব, ওনারা যাবজ্জীবনই দেন। গরমকালে ভাই শান্তি নাই ভাই, মানে খুবই অশান্তিতে আছি ভাই। এই দিনের বেলা মনে করেন যে বেশি গামায় কারো সামনে গেলে মনে করে এইমাত্র ইট ভাঙ্গার জোগালি দিয়েছি। আর রাতের বেলা বেশি গামায় গেলে মনে করে যে উল্টা পাল্টা কিছু করে দিচ্ছি। এই গরমের মধ্যে কারো ঘরে হুটহাট ঢুকে যাবেন না, দরজা নক করবেন, একটু অপেক্ষা করবেন, তারপর ঢুকবেন। যা গরম পড়ছে ভাই। আমি গতকালকে আমার পাশের রুমে দরজা নক না করে ঢুকে গেছি, যাই দেখি যে না সবার কাপড় চোপড় লুঙ্গি ঠিকঠাক আছে, কিন্তু আল নাই। জেলখানায় আসামিদের মানে কষ্টের কথা চিন্তা করে এসি আর কম্বল বিতরণ করা হয়েছে। ব্যাপারটা ভালো না? এসি শীতকালে, কম্বল গরমকালে। আপনারা সবাই কি করেন আমি জানি না, যে আমার যখন গরম লাগে আমি এসির কাছে যাই, যখন আরো বেশি গরম লাগে এসি সুইচ অন করি। টানা 3 ঘন্টা লোডশেডিংয়ে থাকার পর মনে হচ্ছে অনেক বিরক্ত হয়ে গেছি, বিরক্ত হয়ে বিদ্যুৎ অফিসে গেছি কমপ্লেন দিতে। যাই দেখি ওনারা জেনারেটর দিয়ে কাজ করতেছে। আমার পাশের বাসার ভাই, উনিও ফোন দিয়েছে বিদ্যুৎ অফিসে, ভাই কি অবস্থা, কারেন্ট কখন আইবো? তবে আর বললেন না, আমাদের এখানে একটা ট্রান্সফরমার আছে, ওইটার উপরে কাক একটা বৈশা ঝিরাইতেছে, এই জন্য আমরা কারেন্ট দিতে পারতেছি না। ভাই আল্লাহর হস্তে করে চা পানি খাওয়ায় বিদায় করেন। আমরা বাঙালিরা ভাই অনেক অদ্ভুত, কারেন্ট গেলে আমাকে বিশ্বাস হয় না, বাইরে বেরোয় দেখি শুধু আমারটা গেছে নাকি সবগুলা। আমার কাকা আছে, কাকার জিজ্ঞেস, কাকা কারেন্ট আসলেন আর চলে গেলেন কিন্তু বসলেন না, এটা ইংরেজি কি হবে? রাগ তোর ইংরেজি, আগে এই হারামদাদা কখন আইছিল? আমার 500 মিটার পিছিয়ে থাকে, সে বলতো জানো আঙ্কেল কারেন্ট না আমাদের আত্মীয় হয়। আমি বললাম যে খুব কৌতূহল হয়ে জিজ্ঞেস করলাম যে কেমনে? যখন কারেন্ট দেয় তখন খালি আব্বা কয় শালায় আবার গেছে। আমার একটা ভাই আছে শাওন ভাই, সে সবসময় টাকা পয়সা নিয়ে চলাফেরা করে, তো প্রচন্ড শীতের মধ্যে বসে সোয়েটার পরে না। জিজ্ঞেস করলাম ভাই কি ব্যাপার, তোমার ঠান্ডা লাগে না? না রে, টাকার গরম বলে একটা জিনিস আছে। এখানে যারা বিবাহিত আছেন তাদের জন্য একটা উপদেশ, যে রাত 10টার মধ্যে যদি বাসায় যান, ভাত গরম বউ ঠান্ডা, আর 10টার পরে বাসায় গেলে
বাদ ঠান্ডা বউ গরম। তো তীব্র গরমে আমরা সবাই একাধিকবার গোসল করি, এটা হলো কমন ব্যাপার। তো আমাদের এলাকায় একটা নদী আছে, নদীর এখানে সাধু একটা ধামও আছে। তো এখানে সবাই গোসল করতে চায়, শরীরও ঠান্ডা হয়, পাপও মোচন হয়। একবার সবাই গোসল করে উঠে গেছে, কিন্তু সাধু বাবার উঠে না। একজন জিজ্ঞেস করতেছে, বাবা আপনি উঠান না কেন? আপনার তো পাপ থাকার কথা না। কেমনে উঠি রে, আমার তো পাপ গেছে লগে লুঙ্গিটাও গেছে। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। তো আমার আবার মাথাটা গরম হয়ে গেছে, এক কাপ চা খাইতে হবে। ও সরি ভাই, এক গ্লাস ঠান্ডা পানি খাইতে হবে।